become second best, someone that you could forget. অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে রাইটিং ডিফারেন্টলি এই এক্সপেরিয়েন্স থেকে 9.3.4 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। রিড দ্য ফলোয়িং 3 টেক্সট। Now work in groups and identify the features or characteristics of 3 types of writing. Next, write them in the following table. One is done for you. নিচে 3টি টেক্সট পড়ো, এখন দলে 3 ধরনের লেখার বৈশিষ্ট্য আলোচনা করো, নিচে সারণীতে তা লেখো। একটি উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো। তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো 3টা টেক্সট আমাদের পড়তে হবে। 3টা টেক্সটের মধ্যে 3টা অবশ্যই রাইটিং রয়েছে এবং এটা বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের সারণীতে লিখতে হবে সেই টেক্সট অনুযায়ী। তাহলে আমরা আগে 3টা টেক্সট আগে পড়ে নিই। প্রথম টেক্সটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সুন্দর একটা ছবি দেওয়া আছে, টেক্সট 1। এবং এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে আদ্রিতা লাইব্রেরিয়ানের কাছ থেকে একটা বই ধার নিচ্ছে। তো আমরা একটু পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি বলা হচ্ছে। আদ্রিতা ওয়ান্টেড টু রিড সামথিং ওভার দ্য উইকেন্ড। আদ্রিতা আসলে এক সপ্তাহ ছুটি পেয়েছে, এই ছুটিতে সে কিছু পড়তে চেয়েছিল। সে ডিসাইডেড টু বরো আ বুক ফ্রম দ্য হ্যারি পটার সিরিজ। সে আসলে হ্যারি পটার সিরিজ থেকে একটা বই ধার নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। সে ওয়েন্ট ইনসাইড দ্য স্কুল লাইব্রেরি। সে স্কুল লাইব্রেরিতে গিয়েছিল। সে আস্কড দ্য লাইব্রেরিয়ান ইফ শি কুড বরো আ কপি। সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করেছিল সে একটা কপি দিতে পারবে কি না। দ্য লাইব্রেরিয়ান টোল্ড হার দ্যাট দেয়ার ওয়াজ অনলি 1 কপি অ্যান্ড ইট ওয়াজ অন লোন। লাইব্রেরিয়ান আসলে তাকে বলেছিল যে একটা মাত্র কপি ছিল এবং এটা কিন্তু ধার নিয়েছে কেউ। শি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। সে খুব হতাশ হয়েছিল। দ্য লাইব্রেরিয়ান আস্কড ইফ শি উড লাইক টু বরো আ গ্রাফিক নভেল ইনস্টেড। লাইব্রেরিয়ান জিজ্ঞাসা করেছিল যে এটার পরিবর্তে সে অন্য কোনো গ্রাফিক উপন্যাস ধার নিতে চায় কি না। দেয়ার ওয়াজ আ কপি অফ জাস্ট ওয়ান উইশ বাই সেলি রিপিন। তিনি আসলে আরও বলছিলেন যে এই জাস্ট ওয়ান উইশ এই নোভেলটা রয়েছে, এই গ্রাফিক নোভেলটা উনি লিখেছেন কে? সেলি রিপন। আদ্রিতা হ্যাড নেভার রেড আ গ্রাফিক নোভেল বিফোর। আদ্রিতা আসলে আগে কখনো এরকম গ্রাফিক উপন্যাস পড়ে নাই। সে আস্কড দ্য লাইব্রেরিয়ান হোয়াট দ্য বুক ওয়াজ অ্যাবাউট। সে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করেছিল যে আসলে এই বইটি কী সম্পর্কে। দ্য লাইব্রেরিয়ান সেড দ্যাট ইট ওয়াজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং কালচারাল ডিফারেন্সেস। লাইব্রেরিয়ান আসলে বলেছিল যে এই বইটি আসলে বিভিন্ন প্রকার যে সংস্কৃতি আছে এটার আসলে পার্থক্য সম্পর্কে, কার কীরকম সংস্কৃতি এটা সম্পর্কে। আদ্রিতা ওয়াজ ইন্টারেস্টেড অ্যান্ড রিকোয়েস্টেড টু বরো দ্য বুক। আদ্রিতা আগ্রহী হয়েছিল এবং বইটি ধার দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আমরা টেক্সট এটা শেষ করলাম। এখন টেক্সট বিটা আমরা বাংলা অনুবাদ সহকারে পড়ে নিচ্ছি। টেক্সট বি। ইন দ্য লেট সামার অফ দ্যাট ইয়ার we lived in a house in a village that looked across the river and the plain to the mountains. অর্থাৎ গত বছরের এটা আমরা বলতে পারি যে গ্রীষ্মকালের শেষের দিকে আমরা একটা গ্রামের বাড়িতে বসবাস করছিলাম, যেটা আসলে নদীর পাশে ছিল আর সমতল ভূমিতে ছিল এবং তার পাশে অবশ্যই পাহাড় পর্বত ছিল। ইন দ্য বেড অফ দ্য রিভার দেয়ার ওয়ার পেবলস অ্যান্ড বল্টার্স। অর্থাৎ নদীতে কিন্তু নুড়ি পাথর ছিল। ড্রাই অ্যান্ড হোয়াইট ইন দ্য সান। সূর্যের উত্তপ্ততা ছিল এবং অবশ্যই সাদা মেঘ ছিল। অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ ক্লিয়ার অ্যান্ড সুইফটলি মুভিং অ্যান্ড ব্লু ইন দ্য চ্যানেলস। আর নদী নালা খালবিল যতগুলো ছিল সেগুলো কিন্তু পানি নীল ছিল আর সেগুলো কিন্তু প্রবহমান ছিল, অর্থাৎ পানি প্রবাহ হচ্ছিল। Troops went by the house and down the road and the dust the raised powdered the leaves of the trees. অর্থাৎ সৈন্যদল কিন্তু সেই বাড়ি পাশ দিয়ে গিয়েছিল এবং তারা যাওয়ার সময় ধুলি আসলে উঠেছিল আর এটা গাছের যে পাতাগুলিকে আরও সাদা করে দিয়েছে। পাউডার মানে কি সাদা করে দিয়েছিল। এরপরে এখানে বলা হচ্ছে যে দ্য trunks of the trees were to
were dusty and the leaves fell early in the year. আর বৃক্ষের যে ট্রাঙ্কসগুলো, যে কাণ্ডগুলো, শাখা প্রশাখাগুলো, এগুলো আসলে ধূলিময় ছিল আর পাতা খুব তাড়াতাড়ি সেই বছর ঝরে পড়েছিল। আমরা তৃতীয় টেক্সটটা বাংলা অনুবাদ সহকারে পড়ে নিই। তৃতীয় টেক্সটটাতে কি বলা হচ্ছে যে টার্নিং টু পসিবল সলিউশনস ইট উড বি হেল্পফুল টু সি আ জয়েন্ট initiative between the authorities and mobile phone producers to raise public awareness of these risks. এখানে বলা হচ্ছে যে একটা সম্ভাব্য সমাধান পাওয়ার জন্য বা টানতে এখানে আসলে কর্তৃপক্ষ এবং মোবাইল ফোন যে নির্মাতা রয়েছে, মোবাইল ফোনগুলোর ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করার জন্য একটা যৌথ উদ্যোগ দেখা গেলে খুব সহায়ক হতো, সেটা এখানে বলা হচ্ছে। সাচ আ প্রোগ্রাম কুড টেক মেনি ফর্মস, মানে এই ধরনের কর্মসূচি আসলে অনেকভাবে গ্রহণ করা যেতে পারে, রেঞ্জিং ফ্রম অ্যাডভার্টাইজিং টু ডেডিকেটেড ক্লাসেস ইন স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড কুড বি aimed at both the problem of accidents and the unsociable nature of accessible devices usage, which would make it very cost effective. বলা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমরা বিজ্ঞপ্তি থেকে শুরু করে স্কুল কলেজে যে ক্লাসগুলো আছে সেখান থেকেও কিন্তু আমরা শুরু করতে পারি। আর এটা উদ্দেশ্য হতে পারে যে মোবাইল ফোনের যে এক্সেসিভ ডিভাইসেস, অর্থাৎ অতিরিক্ত মোবাইল ফোনের যে ব্যবহারের, এটা কিন্তু একটা আনসোশ্যালেবল মানে অপ্রয়োজনীয়ভাবে যে ব্যবহার, আর এটার জন্য যে সমস্ত দুর্ঘটনার যে সমস্যাগুলো ঘটে এগুলো সম্পর্কে সচেতন করাই কিন্তু উদ্দেশ্য। আর এটা অবশ্যই হবে কি, এটা কিন্তু অবশ্যই কস্ট ইফেক্টিভ হবে এবং অবশ্যই এটা কার্যকারী হবে। এ ফার্দার সলিউশন মে বি টু ইনস্টল warning mechanisms on these devices which detect when traffic or obstacles are nearby so that the user does not walk blindly into danger. এখন একটা সম্ভাব্য সমাধান কিন্তু হতে পারে যে এ সমস্ত ডিভাইস তৈরির যে মেকানিজম আছে এটাতে একটা সতর্কবার্তা ইনস্টল করা যেতে পারে, যেটা কিন্তু আগে থেকেই যারা ব্যবহারকারী সেটা আসন্ন বিপদ সম্পর্কে ডিটেক্ট করতে পারবে বা তাদেরকে সাবধান করে দিতে পারবে, যাতে করে যারা ব্যবহার করে তারা অন্ধভাবে বিপদে পড়ে না যায়। এরপরে আছে such systems already exist in cars to alert drivers to impending trouble or the need to change direction, মানে এই ধরনের যে সিস্টেম এটা কিন্তু অলরেডি গাড়ির মধ্যে, মানে উন্নত যে সমস্ত গাড়ি আছে সেগুলোর মধ্যে কিন্তু অলরেডি রয়েছে, যেগুলোকে কিন্তু চালককে একটা অ্যালার্ট প্রদান করে আসন্ন বিপদ সম্পর্কে, এবং তখন কিন্তু চালক তার নির্দেশনা, তার যে ডিরেকশন পরিবর্তন করার প্রয়োজন অনুভব করতে পারে। ওভারঅল দ্য ডেঞ্জার্স ইন দ্য সিচুয়েশনস আর বোথ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল, আসলে মোটের উপরে এইরকম পরিস্থিতি আসলে বিপদগুলো ফিজিক্যাল মানে সরাসরি হতে পারে বা সামাজিকভাবেও হতে পারে। পোটেনশিয়াল রেমেডিস মে ইনভলভ বেটার এডুকেশন অ্যান্ড অলসো এনহ্যান্সড ডেঞ্জার ডিটেকশন অ্যালং দ্য লাইন্স অলরেডি ইউজড সাকসেসফুলি ইন মোটর ভেহিকলস। বলা হচ্ছে যে পোটেনশিয়াল মানে সম্ভাব্য প্রতিকার কিন্তু একটা ভালো শিক্ষার অন্তর্ভুক্ত হতে পারে, এবং এটার যে বিপদ ডিটেকশন মানে এটার বিপদ কিন্তু আগে থেকে চিহ্নিত করা যেতে পারে, এবং সফলতার সাথে যেমনটি মোটর ভেহিকলসের মধ্যে অলরেডি রয়েছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এখানে তিনটা টেক্সট কিন্তু তিন ধরনের। প্রথম টেক্সটটি এখানে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং, আর দ্বিতীয় টেক্সটটি হচ্ছে ন্যারেটিভ রাইটিং, এবং তৃতীয় টেক্সটটি হচ্ছে এক্সপোজিটরি রাইটিং। আমরা এই তিনটি রাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, এটার যে কোয়ালিটি মানে এটার যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে এই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি করা হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এখন এর ফিচার্স অর্থাৎ তিনটা টেক্সটের যে ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমি উত্তর দিতে যাচ্ছি। প্রথম টেক্সটটি হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং, এবং এখানে কিন্তু তোমাদের বই একটা দিয়ে দেওয়া ছিল, অর্থাৎ ডিসক্রাইবস আ প্লেস অফ পারসন। এই দুটোর মধ্যে আমরা এখানে বুঝতে পারছি আদ্রিতা অর্থাৎ পার্সনকে বর্ণনা করা হয়েছে। যদি একজন নির্দিষ্ট ব্যক্তিকে বর্ণনা করা হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ
রাইটিং। কারণ আদ্রিতা আসলে হ্যারি পটারের সিরিজ কিন্তু ধার নিতে গিয়েছিল, কিন্তু সে সেখানে পায়নি। সেহেতু যখন লাইব্রেরিয়ান আসলে বলেছিল যে আসলে এটা নেই, এটা একজন ধার নিয়েছে, তখন কিন্তু সে তখন লাইব্রেরিয়ান যেটি অফার দিয়েছিল যে গ্রাফিক নভেল সে পড়তে পারে। তো সেই জন্য কিন্তু এখানে আরেকটা ফিচার্স হচ্ছে যে দ্য রিডার ইমাজিনস আর গ্রাফিক নভেল, মানে গ্রাফিক নভেল সম্পর্কে সে ধারণা বা কল্পনা করেছিল। আর যখন সে গল্পটা পড়বে অবশ্যই সে গল্পের মধ্যে নিজেকে নিয়োজিত করবে। এই জন্য এখানে আরেকটা ফিচার্স আমি যোগ করেছি, দ্য রিডার সিমস টু বি ইনভলভড ইন দ্য স্টোরি। তারপরটা হচ্ছে ন্যারেটিভ রাইটিং, টেক্সট বি এটা কিন্তু পুরোটা মনে হচ্ছে পার্সোনাল, কারণ তারা একটা গ্রামের একটা বাড়িতে তারা বসবাস করছিল এবং তার পাশে নদী ছিল, পাহাড় পর্বত ছিল, সমতল ভূমি ছিল এবং সেটা দিয়ে কিন্তু ওই তাদের বাড়ির পাশে যে রাস্তা আছে সেটা দিয়ে কিন্তু সৈন্যদল গিয়েছিল। তো এই পুরোটা কিন্তু অবশ্যই একটা স্টোরি, এটা তোমাদের বইয়ে দেওয়া ছিল, লুকস লাইক এ স্টোরি। আর এটা কিন্তু দ্য স্টোরি ইজ পার্সোনাল, এটা কিন্তু ব্যক্তিগত, যা আমরা আসলে সেখানে বসবাস করছি, এটা কিন্তু স্টোরিটা হচ্ছে ব্যক্তিগত। সেজন্য এটা আরেকটা ফিচার লেখা হয়েছে, দ্য স্টোরি ইজ পার্সোনাল। এরপরে এখানে হচ্ছে হোল্ডস দ্য রিডার্স অ্যাটেনশন। আর যেহেতু এটা একটা স্টোরি পার্সোনাল, সেহেতু কিন্তু এই ন্যারেটিভ রাইটিংটি যেটা টেক্সট বি, এটা কিন্তু পাঠকদের যে মনোযোগ এটা ধরে রাখতে সক্ষম হয়েছে। এরপরে বলা হচ্ছে এক্সপোজিটরি রাইটিংয়ে একটা টপিক কিন্তু এখানে উন্মুক্ত করা হয়েছে। এটা তোমাদের বইয়ে দিয়ে দেওয়াই ছিল যে এক্সপোজেস অর এক্সপ্লেন্স আ টপিক, একটা টপিক কিন্তু উন্মোচিত করা হয়েছে। এবং এখানে এক্সপোজিটরি রাইটিং মূলত একটা বস্তুকে বর্ণনা করা হয়েছে, একটা ডিভাইসকে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে মোবাইল ফোন ডিভাইসেস। এবং এটার পিছনে কিন্তু একটা পারপাসফুল, অর্থাৎ এখানে এলটা নাই, তোমরা বুঝে নেবে, এলটা মিসিং রয়েছে, যে পারপাসফুল অর্থাৎ একটা উদ্দেশ্য রয়েছে এই টেক্সটটা লেখা। কীরকম উদ্দেশ্য আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। মেক্স দ্য ইউজার্স অ্যাওয়ার অফ দ্য রিস্কস অফ এক্সেসিভ ইউজিং অফ ডিভাইসেস। অর্থাৎ এটা ডিভাইসেস মূলত এখানে মোবাইল ডিভাইসেস কথা বলা হচ্ছে, যে মোবাইল ডিভাইসেস যে অতিরিক্ত ব্যবহারের যে ঝুঁকি আছে সেই সম্পর্কে কিন্তু যারা ব্যবহারকারী তাদেরকে সচেতন করা হচ্ছে। আর কেন সচেতন করা হচ্ছে এইটা কিন্তু একটা এক্সপ্লেইন বা ফ্যাক্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে এই টেক্সটের মধ্যে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে টেক্সটটা আবার বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।